স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ। বন্ধুরা, জাফর এক্সপ্রেস নিয়ে যা ঘটার ছিল অবশেষে তা ঘটেই গেছে, কিন্তু এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে। পাকিস্তান কি সারা বিশ্ব থেকে একটি ভয়ঙ্কর গণহত্যা লুকিয়ে রাখছে? সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তাদের যে ট্রেনটি হাইজ্যাক হয়েছিল সেটি তারা সফলভাবে উদ্ধার করতে পেরেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি বিবৃতি। ডজন খানেক সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে, এমন একটি লাইন এটা, যে এই লাইনটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই টুইটারে গিয়ে লিখেছেন ডজন খানেক সন্ত্রাসী নরকে পাঠানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও তাদের সেনাবাহিনী এখন দাবি করছে যে তারা সফলভাবে জাফর এক্সপ্রেসকে রক্ষা করেছে। কিন্তু এখানে সমস্যাটি হচ্ছে, কোনো আন্তর্জাতিক বা এমনকি পাকিস্তানের নিজস্ব মিডিয়াও এই ঘটনাটি সঠিকভাবে রিপোর্ট করতে পারেনি। কারণ জাফর এক্সপ্রেসের যে আশপাশের টোটাল এলাকাটা আছে, এই পুরো এলাকাকে মিডিয়ার জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ফলে সেখানে আসলেই কি ঘটেছে, বালুচিস্তান লিবারেশন আর্মি আসলেই কি করেছে, তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। শুধু দুটি ভিন্ন ভিন্ন সংস্কার পাওয়া যাচ্ছে, কিন্তু আসল সত্য কি তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। পাকিস্তানের সেনাবাহিনী বলছে যে তাদের 21 জন সৈন্য নিহত হয়েছে, তবে তারা বালুচিস্তান লিবারেশন আর্মির 33 জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে আপনার বালুচিস্তান লিবারেশন আর্মির দাবি কিন্তু ভিন্ন। তাদের মতে পাকিস্তানি সেনারা যখন অভিযান চালানোর চেষ্টা করছিল তার প্রায় 1 ঘন্টা আগেই তারা ট্রেন থেকে প্রায় 100 জন বন্দীকে হত্যা করেছে। তাই এখন প্রশ্ন হলো, আপনি কার কথা বিশ্বাস করবেন, পাকিস্তানি সেনাবাহিনীর নাকি বালুচিস্তান লিবারেশন আর্মির? এদিকে অনেক যাত্রী যারা জাফর এক্সপ্রেস থেকে পালিয়ে এসেছেন তারা দাবি করছেন যে তারা নিজের চোখে ট্রেনের ভিতরে অন্তত 80টি মৃতদেহ দেখেছে। দেখুন সেই ক্লিপটি একটু। तकरीबन होएगी 70-80 तो होएंगी। ट्रेन के अंदर भी जो बिठाए थे वो तो अंदर ही मार रहे थे। अच्छा, ट्रेन के अंदर ही मार दी। 70-80 लाशें पड़ी हुई वहाँ पर। अल्लाह अकबर। आप कैसे भागे? हम तो सुबह जाने हुआ वो देखा ट्रेन के अंदर गए तो हम पीछे से भागे। ऐसे हैं जो शहीद हो गए। कितने लोगों को मारा था वहाँ पे, कुछ अंदाजा है? वो अंदाज़ा जो मेरे अंदाज़ा एक है 50 से 60 जो है ना, वो शनाख्त कार्ड वगैरह चेक कर रहे थे। शिनाख्ती कार्ड चेक कर रहे थे। आपको क्या गोली लगी है? দর্শক, এখন এরকম অনেক ভিডিও ফুটেজ সামনে আসছে যেখানে জাফর এক্সপ্রেস থেকে পালিয়ে আসা লোকেরা দাবি করছেন যে তারা ট্রেনের ভিতরে 70 থেকে 80টি মৃতদেহ দেখেছেন। কেউ কেউ এমনও বলছেন যে মৃতের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি তারা দেখেছে। এদিকে পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের মাত্র 27 জন সৈন্য নিহত হয়েছে। পাকিস্তান সরকার বারবার বলছে যে তাদের কেবল 27 জন সৈন্য নিহত হয়েছে, কিন্তু জাফর এক্সপ্রেস থেকে পালিয়ে আসা সাধারণ মানুষ নিজের চোখে যা দেখেছে সেটা হচ্ছে 70 থেকে 80টি মানুষের মৃতদেহ। এতে এটা স্পষ্ট যে পাকিস্তান আসল মৃত্যুর সংখ্যা এবং পুরো ঘটনার প্রকৃত যে ক্ষয়ক্ষতি সেটা কিছুটা হলেও লুকানোর চেষ্টা করছে। আর যখন সরকারি নথিতে লেখা হয় যে মাত্র 27 জন সৈন্য নিহত হয়েছে, কিন্তু আদতে যদি এর থেকেও আরও বেশি সৈন্য নিহত হয়ে থাকে, তখন অন্য নিহত সৈন্যদের যে পরিবার তারা হয়তো ক্ষতিপূরণ বা পেনশন পাবে না, কারণ প্রযুক্তিগতভাবে তাদের সরকার মৃত ঘোষণা করছে না সেই সমস্ত সৈন্যদেরকে। পাকিস্তান হয়তো বলবে ওরা নিখোঁজ, এখনও পাওয়া যায়নি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর এটা পাকিস্তানের বহু পুরনো একটা নীতি। আপনি যদি কার্গিল যুদ্ধের ঘটনা দেখেন তখনও এমনটাই হয়েছিল। অনেক পাকিস্তানি সৈন্য যারা ভারতের ভূখণ্ডে নিহত হয়েছিল তাদের মৃতদেহ পাকিস্তান ফিরিয়ে নিতে অস্বীকার করেছিল। ফলে তখন সেই মৃতদেহগুলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের পতাকা দিয়ে দাফন করা হয়েছিল। আর ঠিক সেরকম কিছুটাই এখানেও আমরা সেই একই রকম পরিস্থিতি দেখছি। পাকিস্তান বিশ্বের কাছে আর কি দেখাতে চাইছে যে তাদের খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ খুব বড় কিছু ক্ষতি তাদের করতে পারেনি।
তারা দাবি করছে বিএলের 30 জন যোদ্ধাকে তারা হত্যা করেছে আর পাকিস্তানের মাত্র 27 জন সৈন্য নিহত হয়েছে। কিন্তু বাস্তবে অনেক বেশি পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে, যা সরকার গোপন করার চেষ্টা করছে। আর এই সৈন্যদের হত্যার পাশাপাশি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বাস্তব পরিস্থিতি সম্ভবত পুরো বিশ্ব থেকে গোপন রাখা হচ্ছে এখন। সম্প্রতি বালুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আক্তার মিঙ্গল, যিনি কয়েক বছর আগে তার বিভিন্ন বক্তব্যের কারণে বেশ আলোচনায় ছিলেন, তিনি বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন, আজকের দিনে বালুচিস্তানের 1 ইঞ্চি জমিও পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই। তিনি আরও উল্লেখ করেছেন যে বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। বন্ধুরা, এখানে ভালো করে লক্ষ্য করবেন, এটি কিন্তু কোনো সাংবাদিকের বক্তব্য নয় বা কোনো বিদেশে বসে থাকা কোনো ব্যক্তির দাবি নয়। এটি বলছেন বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী আক্তার মঙ্গল। আপনি যদি ওনার সম্পূর্ণ বক্তব্য পড়েন তাহলে বালুচিস্তানের আসল পরিস্থিতি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কেননা তিনি স্পষ্টভাবে বলছেন পাকিস্তান এই যুদ্ধ ইতিমধ্যেই হেরে গিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী বালুচিস্তানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি অনেক আগেই নাকি সরকারকে সতর্ক করেছিলেন যে জনগণের উপরে অত্যাচার বন্ধ করো, মানে বালুচিস্তানের ওই জনগণের কথা বলা হচ্ছে। দর্শক, বালুচিস্তানের আসল সমস্যা কি জানেন? বালুচিস্তানের সবচেয়ে বড় সমস্যা হলো সেখানকার জনগণ নিজেদের প্রাকৃতিক সম্পদের সুফল পাচ্ছে না। বুঝতে পারলেন ব্যাপারটা? পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বালুচিস্তান থেকে যে রাজস্ব আয় করে তার বেশিরভাগই পাঞ্জাব প্রদেশে তারা ব্যয় করে, কিন্তু বালুচিস্তানে কিছুই দেওয়া হয় না। আর এর ফলাফল বালুচিস্তান দিন দিন অবহেলিত হয়ে পড়ছে, উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে। আপনি যদি কিছুই না, সামান্য একটা জিনিস বুঝুন, এই জাফর এক্সপ্রেসে যে ঘটনা হয়েছে, যে এলাকায় এই ঘটনা হয়েছে, এর আশপাশের এলাকাগুলো দেখেন, সেই অঞ্চলের রেল স্টেশন দেখেন, তাহলে আপনার মনে হবে আপনি 40-50 বছর আগের কোনো জগতে পৌঁছে গিয়েছেন হঠাৎ করে। সুতরাং এই পরিস্থিতি দেখলেই বোঝা যায় বালুচিস্তানের জনগণের প্রতি পাকিস্তানের সরকার কতটা উদাসীন এখন। বালুচিস্তানের মানুষ সবসময়ই দাবি করে এসেছে যে এই যে গদার পোর্ট আছে যে এরিয়া, ওটা তাদের প্রদেশের অন্তর্ভুক্ত, এবং চীন পাকিস্তান অর্থনৈতিক যে করিডোর আছে সেটাও বালুচিস্তানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওই এতে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এই সমস্যার সমাধান উন্নয়ন দিয়ে করতে চায়নি। তারা বালুচিস্তান লিবারেশন আর্মি মানে বিএলএ এবং অন্যান্য যে বালুচ আন্দোলন কর্মীরা আছে তাদের দমন করার সহজ উপায় হিসাবে বরাবরই সহিংসতা বেছে নিয়েছে। এদিকে বালুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আক্তার মিঙ্গল তিনি আরও একটি ভয়ঙ্কর দাবি করেছেন। তিনি বলছেন পাকিস্তানের সরকার, বিচার বিভাগ এবং সমস্ত রাজনৈতিক দল মিলে নিজেদের হাতেই বালুচিস্তানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এবং এখন এই পরিস্থিতি, ওনার মতে এখন এই পরিস্থিতি এতটাই খারাপ যে কেউই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, না বালুচ জনগণ, না পাকিস্তানের সরকার, না সেনাবাহিনী। সুতরাং এক কথায় বলতে গেলে এটা বলতে পারেন পাকিস্তানের একটা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময় চলছে। সম্ভাবনা রয়েছে 2030 সালের মধ্যে বালুচিস্তানের নিয়ন্ত্রণ এই যে টালমাটাল হচ্ছে, এই ব্যবস্থা নিয়ে বড় ধরনের কোনো পরিবর্তন আসতে পারে। এখন এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই একটি ভিডিও বানিয়ে তা আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।